হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 10-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চেন পেপার 5 শুরু করব। এর আগের দিন আমাদের 1, 2, 3 হয়ে গেছে, আজকে আমরা 4 থেকে শুরু করব। পেজ হচ্ছে 525। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করবে। দেখো প্রথম প্রশ্ন কি আছে, বলছে বার্ষিক 20% চক্রবৃদ্ধি হার সুদে। বার্ষিক 20% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে, আমাকে সময় বের করতে হবে, কত বছরে 1000 টাকার সমূল চক্রবৃদ্ধি 1440 টাকা হবে। বলছে কত বছরে 1000 টাকার সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল 1440 টাকা হবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু দেওয়া আছে আসল দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, আর সুদ আসল মানে সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে। আমাকে কিন্তু সময় মানে এন কত বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে লিখছি আসল ব্র্যাকেটে পি ইকুয়াল টু 1000 টাকা। 1000 টাকা। এবার চলে আসলো সুদের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু 20%। ধরি সময় ইকুয়াল টু এন বছর। তাহলে আমরা কিন্তু সময় কিন্তু এন বছর ধরে নিলাম, কিন্তু আমাকে কিন্তু এন ইকুয়াল টু কত সেটা বের করতে হবে। ঠিক আছে, এবার সমূল চক্রবৃদ্ধি ব্র্যাকেটে এ ইকুয়াল টু প্রশ্নবোধক, মানে সমূল চক্রবৃদ্ধি কত সেটা আমরা বের করব। কিন্তু অঙ্কের মধ্যেও কিন্তু সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে, শর্তাংশে আমরা দুটো সমান করব। ঠিক আছে, তাহলে আমরা লিখছি এ ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন। এখানে পি এর মান হচ্ছে 1000, ব্র্যাকেটে 1 প্লাস আর হচ্ছে 20 আর নিচে 100 পাওয়ার হচ্ছে এন। ঠিক আছে, তাহলে 0 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলে হচ্ছে 5। আরও একটা স্টেপ লিখছি 1000 ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস 1/5 পাওয়ার এন, অতএব সমান সমান 1000 ইন্টু এটা যদি যোগ করি তাহলে 6-এর 5, 6-এর নিচে 5 আর তার পাওয়ার হচ্ছে এন। তাহলে আমার সমূল চক্রবৃদ্ধি বের হলো 1000 ইন্টু 6/5 টু দি পাওয়ার এন। ঠিক আছে, কিন্তু অঙ্কে কিন্তু সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 1440, আর শর্তানুসারে এটা ইকুয়াল টু 1440। আমরা লিখব শর্তানুসারে 1000 ইন্টু 6 টু দি পাওয়ার 5 পাওয়ার এন ইকুয়াল টু 1440। ঠিক আছে, এইবার আমরা 1000কে ওপার করে দেবো, এবার ইন্টু আছে, ওপার গেলে কিন্তু ডিভাইডেড হবে, বা 6/5 পাওয়ার এন ইকুয়াল টু 1440, তার নিচে 1000, 0 0 কাটলাম। ঠিক আছে, বা 6 টু দি পাওয়ার 5 পাওয়ার এন ইকুয়াল টু, দেখো আমরা যদি 4 দিয়ে কাটি, এটাকে 4 দিয়ে কাটলে হবে 25, আবার যদি 4 দিয়ে কাটি 3 4-এ 12 আর 36, আমরা কিন্তু 4 দিয়ে কাটলাম। 100-কে 4 দিয়ে কাটলে 25, আর 144-কে যদি 4 দিয়ে কাটি তাহলে 36, তাহলে এখানে হচ্ছে 36-এর নিচে 25, বা 6/5
5n ইকুয়াল টু, এবার 36কে 6 আর 25কে 5 তার হচ্ছে স্কোয়ার। তাহলে দেখো দুই দিক থেকে 6^5 আমরা n ইকুয়াল টু, অতএব n ইকুয়াল টু 2। তাহলে আমরা লিখবো সময় ইকুয়াল টু, অ্যান্সার লিখবো যে অতএব সময় ইকুয়াল টু 2 বছর। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে সময় হচ্ছে 2 বছর। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সমূল চক্রবৃদ্ধি বের করলাম। এ হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, সেটা বের করলাম। একটা শর্ত অনুসারে এটা ইকুয়াল টু 1440। এখান থেকে আমরা এন এর মান পেয়ে গেলাম। এন মানেই হচ্ছে সময়, যেটা আমরা এন ধরে নিচ্ছি সময়, ধরি সময় হচ্ছে এন বছর, তার মানে 2 বছরে 1440 টাকা হবে। এটি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। আরের 2 নম্বর দেখো প্রশ্ন আছে, 3 ব্যক্তি মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা। 3 ব্যক্তির মূলধন, প্রথম ব্যক্তির মূলধন দেওয়া আছে 200 টাকা, দ্বিতীয় ব্যক্তির মূলধন 150 টাকা, আর তৃতীয় ব্যক্তির মূলধন 250 টাকা। বলছে বছরের শেষে যদি প্রথম ব্যক্তির লাভ হয় 40 টাকা, তবে এই ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। বলছে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছে সেটা আমাকে বের করতে হবে। আমি ধরে নিচ্ছি, ধরি মোট লাভ হয়েছে ইকুয়াল টু x টাকা। ধরি, আমি প্রথমেই ধরে নিচ্ছি, ধরি মোট লাভ হয়েছে ইকুয়াল টু x টাকা। তাহলে আমি কিন্তু ধরে নিলাম যে মোট লাভ হয়েছে x টাকা। এইবার আমরা কিন্তু 3 ব্যক্তির মূলধনের অনুপাত করব। মূলধনের অনুপাত লিখব প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয় ইকুয়াল টু 200 ইস্টু 150 ইস্টু 250। আমরা কিন্তু 3 ব্যক্তির মূলধনের অনুপাত করছি এবং লাভ হচ্ছে এই মূলধনের অনুপাতে কিন্তু বণ্টিত হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি 50 দিয়ে ছোট করি, এটা হবে 4 ইস্টু 3 ইস্টু 5। আমরা 50 দিয়ে ভাগ করলাম 4, এটাকে 50 দিয়ে ভাগ করলে 3, 250কে 50 দিয়ে ভাগ করলে 5। ঠিক আছে, এবার আমরা কিন্তু প্রথম ব্যক্তির লাভ বের করব। এখানে কিন্তু প্রথম ব্যক্তির লাভ দেওয়া আছে, আমিও কিন্তু প্রথম ব্যক্তির লাভ বের করব। প্রথম ব্যক্তির অনুপাত হচ্ছে 4, লাভ হচ্ছে, মোট লাভ হচ্ছে x, আর অনুপাতের যোগফল হচ্ছে 12। ঠিক আছে, আমরা কিন্তু এই যে x টাকা মোট লাভ হয়েছে, এই x টাকার মধ্যে আমি কিন্তু প্রথম ব্যক্তির লাভ কত সেটা বের করব। তোমাদের প্রশ্ন কেন বের করছি, যেহেতু অঙ্কে দেওয়া আছে, অঙ্কে কিন্তু প্রথম ব্যক্তির লাভ দেওয়া আছে, আমিও কিন্তু প্রথম ব্যক্তির লাভ বের করব। দেখব অতএব প্রথম ব্যক্তির লাভ ইকুয়াল টু x গুণন 4, আর নিচে হচ্ছে 12। x গুণন 4 নিচে 12। প্রথম ব্যক্তির মূলধনের অনুপাত 4 আর অনুপাতের যোগফল হচ্ছে 12। আমরা কাটাকাটি করছি, কাটলে হচ্ছে 3 সমান এত টাকা, x/3 টাকা। ঠিক আছে, এইবার শর্তানুসারে x/3 ইকুয়াল টু 40। আমার ধরা অনুযায়ী প্রথম ব্যক্তির লাভ হচ্ছে x/3 টাকা, আর অঙ্কে দেওয়া আছে প্রথম ব্যক্তির লাভ হচ্ছে 40। শর্তানুসারে x/3 ইকুয়াল টু 40। আমরা লিখব শর্তানুসারে x/3 ইকুয়াল টু 40, অতএব x ইকুয়াল টু 120। তাহলে x আমি কি ধরছি, মোট লাভ হয়েছে, তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম যে মোট লাভ হয়েছে 120 টাকা। আমরা এখানে অ্যান্সার লিখব যে মোট লাভ হয়েছে ইকুয়াল টু 120 টাকা। এটা হচ্ছে অ্যান্সার।
ঠিক আছে। তাহলে এখানে কিন্তু মূলধনের অনুপাত দেওয়া ছিল, মূলধন দেওয়া ছিল, আমরা কিন্তু মূলধনের অনুপাত বের করলাম, সেটা হচ্ছে 4:3:5। এবার কিন্তু আমরা ধরে নিয়েছি যে মোট লাভ হচ্ছে এক্স টাকা। তাহলে প্রথম ব্যক্তির লাভ কত? এক্স গুণন 4 আর নিচে অনুপাতের যোগফল, নিচে কিন্তু যোগফল 5 3 8 আর 4 12। এখানে প্রথম ব্যক্তির লাভ বাড়ালো x/3 টাকা। শর্তানুসারে x/3 = 40। অঙ্কে দেওয়া আছে প্রথম ব্যক্তির লাভ, অঙ্কে দেওয়া আছে প্রথম ব্যক্তির লাভ হচ্ছে 40 টাকা। শর্তানুসারে x/3 = 40, অতএব x = 120। এক্স মানেই হচ্ছে মোট লাভ, তাহলে মোট লাভ হয়েছে 120 টাকা। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 4-এর 3 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, x প্লাস 1/x = √3 হলে x⁴ প্লাস x⁴ প্লাস x⁴36 প্লাস x⁴12 প্লাস x⁻6-1 বলছে এর মান কত? ঠিক আছে, তাহলে আমি প্রথমে এখান থেকে মানগুলো বের করে নেব। দেখো প্রথমে এখানে লিখছি, এখানে দেওয়া আছে x প্লাস 1/x = √3 দেওয়া আছে। x প্লাস 1/x = √3। আমি দেখো উভয় পক্ষে ঘন করছি, মানে কিউ করছি। কিভাবে দেখো, x প্লাস 1/x তার হচ্ছে কিউ = √3 তার হচ্ছে কিউ। তাহলে এটা কিন্তু একটা a প্লাস বি তার হোল কিউ, মানে একটা ফর্মুলাই পড়লো, a প্লাস বি তার হোল কিউ সমান হচ্ছে a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। a³ প্লাস, আমি লিখে দিচ্ছি, a প্লাস বি তার হোল কিউ = হচ্ছে a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস বি। হ্যাঁ, আরটা হচ্ছে a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস b³ তাহলে আমরা কিন্তু এই ফর্মুলাই করছি। তাহলে আমরা লিখছি হচ্ছে a³ প্লাস b³ প্লাস 3 ইন্টু a ইন্টু বি ব্র্যাকেট হচ্ছে a প্লাস বি। আর এদিকে যদি আমরা √3 কিউ করি, √3 কিউ মানে √3 তার যদি কিউ করি, তার মানে √3 ইন্টু √3 ইন্টু √3। √3 কিউ মানে 3 বার √3 লিখে গুণ করতে হবে, দুটো √3 গুণ করলে হবে 3 আর গুণন √3 সমান 3 √3। তাহলে √3 কিউ মানে হচ্ছে 3 √3, এটা আমরা লিখব 3 √3 কমপ্লিট। তাহলে √3 কিউ মানে 3 √3, বা এখানে থাকলে হচ্ছে x³ প্লাস 1/x³ প্লাস এই x কেটে যাবে 3 ইন্টু এর মান হচ্ছে √3, এর মান কত? √3 = 3 √3। এবার আমরা এটাকে কিন্তু ওপার করে দেবো, এটা গুণ করলে 3 √3 হবে, ওপার গেলে মাইনাস হবে। তাহলে আমি লিখছি x³ প্লাস 1/x³ = 3 √3 মাইনাস 3 √3। এবার আমরা এটা লসাগু করছি, লসাগু হচ্ছে x³ তাহলে x⁶ প্লাস 1 x³ আর x³ গুণ করলে x⁶ আর প্লাস 1, আর এখানে হবে 0। 3 √3 থেকে 3 √3 বিয়োগ করলে 0। এবার আমরা বজ্র গুণন করব, অতএব x⁶ প্লাস 1 = 0। x⁶ প্লাস 1 = 0। x³ আর 0 গুণ করলে 0, এই দুটো গুণ করলে 0। ঠিক আছে, এবার 1 কে ওপার করে দিচ্ছি, তাহলে x⁶ = -1। এবার কিন্তু আমরা উভয় পক্ষে বর্গ করছি, x⁶ তার হোল স্কয়ার -1 তার হোল স্কয়ার, তাহলে x⁴ = 1, x⁴ = 1 কমপ্লিট।
তাহলে আমরা কিন্তু এখানে লিখছি আবার যে এক্স টু দি পাওয়ার 12 ইকুয়াল টু 1। এবার আমরা এটাকে আমরা কিউ করছি, এটাকে আমরা কিউ করছি, এই দিকেও কিউ। তাহলে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 36 ইকুয়াল টু 1, এক্স টু দি পাওয়ার 36 ইকুয়াল টু 1 কমপ্লিট। এবার চলে আসতেছি আমরা এক্স টু দি পাওয়ার 6, এটাকে আমরা এক্স টু দি 6 এটাকে আমরা পাওয়ার 7 করছি। এখানে আছে এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু দেওয়া আছে -1 পাওয়ার 7। তাহলে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 42, এক্স টু দি পাওয়ার 42 ইকুয়াল টু -1। -1কে 7 বার লেখা, বিজোড় হলে মাইনাস হবে, বিজোড় হলে মাইনাস হবে, জোড় হলে প্লাস হবে। কমপ্লিট। এইবার আমরা 54, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 6কে এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু -1কে আমরা 9 দিয়ে পাওয়ার 9 দিয়ে গুণ করব। তাহলে এক্স টু দি পাওয়ার 54 ইকুয়াল টু -1, এক্স টু দি পাওয়ার 54 ইকুয়াল টু -1 কমপ্লিট। এবার আমরা অঙ্কে চলে আসব। অঙ্ক কি দেওয়া আছে, অঙ্কে চলে আসব। আচ্ছা দেখো অঙ্ক কি দেওয়া আছে, অঙ্ক দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 54 প্লাস এক্স টু দি পাওয়ার 42 প্লাস এক্স টু দি পাওয়ার 36 প্লাস এক্স টু দি পাওয়ার 12 প্লাস এক্স টু দি পাওয়ার 6 -1 ইকুয়াল টু 0। এবার দেখো এক্স টু দি পাওয়ার 54, এই দেখো এক্স টু দি পাওয়ার 54 ইকুয়াল টু -1, তাহলে এটা সমান -1। আবার এক্স টু দি পাওয়ার 42, এক্স টু দি পাওয়ার 42 সমানও -1, এটাও -1। এবার এক্স টু দি পাওয়ার 36, এক্স টু দি পাওয়ার 36 ইকুয়াল টু এক্স টু দি 36 1। এই দেখো এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 36, এটা হচ্ছে 1 প্লাস 1। এবার এক্স টু দি পাওয়ার 12, এক্স টু দি পাওয়ার 12, এই যেটা এক্স টু দি পাওয়ার 12 দেখো এটাও +1 প্লাস 1। এবার এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 6 এই যেটা দেখো এটা হচ্ছে -1, এটা -1 আর একটা -1। এবার দেখো প্লাস মাইনাস ইকুয়াল টু -2, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এর মান হচ্ছে -2। খুব ভালো করে দেখে নাও, এইভাবে আমাকে সবগুলোর মান বের করতে হবে, তারপর মানগুলো আমাকে ওখানে বসাতে হবে। হ্যাঁ ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট 4-এর 4 নম্বর দেখো, এটা একটা ভেদের অঙ্ক। খুব ভালো করে দেখবে, প্রশ্ন আছে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে, বর্গমূল মানে রুট, ওয়াই রুট এক্সের সঙ্গে সরল ভেদে আছে, ওয়াই রুট এক্সের সঙ্গে সরল ভেদে আছে যখন ওয়াই ইকুয়াল টু 9 এবং ওয়াই ইকুয়াল টু 9, যখন এক্স ইকুয়াল টু 9, মানে ওয়াইয়ের মানও 9, এক্সের মানও 9। আবার বলছি এক্সের মান কত হবে যখন ওয়াই ইকুয়াল টু 6। তাহলে আমি আবার বলছি ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, তার মানে হচ্ছে ওয়াই ভেরিয়াস রুট এক্স, ওয়াই ভেরিয়াস রুট এক্স। বা এইবার আমরা যদি এই ভেরিয়াসকে তুলে দিই তাহলে আমাদের কিন্তু একটা ধ্রুবক দিতে হবে, সেই ধ্রুবক আমরা ধরছি কে। তাহলে ওয়াই ইকুয়াল টু কে রুট এক্স, তার মানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা কিন্তু মান বসাবো, ওয়াইয়ের মান হচ্ছে 9 কে, আর এক্সের মানও হচ্ছে 9। দেখো ওয়াইয়ের মান হচ্ছে 9 যখন এক্স ইকুয়াল টু 9, ঠিক আছে। বা
নাইন ইকুয়াল টু রুট নাইন মানে থ্রি, তাহলে এখানে হচ্ছে থ্রি কে, অতএব কে ইকুয়াল টু 9/3, কাটলে হচ্ছে 3, কাটলে হচ্ছে 3। পাশে আমরা লিখে দিচ্ছি যে ওয়াই ইকুয়াল টু 9, এক্স ইকুয়াল টু 9, ওয়াইয়ের মানও 9, এক্সের মানও 9, কমপ্লিট। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে কে ইকুয়াল টু 3। এবার আমরা এটাকে, এই সমীকরণটাকে আমরা আবার লিখব, আবার লিখছি যে ওয়াই ইকুয়াল টু কে রুট এক্স। এইবার আমরা কিন্তু মান বসাবো, এক্সের মান কত, যখন ওয়াই 6, এবার ওয়াইয়ের মান হচ্ছে 6 আর কে এর মান হচ্ছে 3 রুট এক্স। পাশে লিখে দিচ্ছি ওয়াই ইকুয়াল টু 6 আর কে ইকুয়াল টু 3, কমপ্লিট। বা রুট এক্স ইকুয়াল টু 6 নিচে 3, কাটলে হচ্ছে 2, তাহলে রুট এক্স ইকুয়াল টু 2, তাহলে রুট এক্স। এবার উভয় পক্ষে আমরা কিন্তু বর্গ করব, আমরা রুটকে তুলে দেবো, আর রুটকে তুলতে হলে উভয় পক্ষে বর্গ করব, সমান সমান 2 তার স্কোয়ার, ঠিক আছে। অতএব এক্স ইকুয়াল টু 4, তাহলে আমরা পেয়ে গেলাম যে এক্স ইকুয়াল টু 4, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এক্সের মান হবে 4। এখানে বলছো যে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে, ওয়াই এক্সের বর্গমূল মানে রুট এক্সের সঙ্গে সরল ভেদে আছে, মানে ওয়াই ভেরিয়াস রুট এক্স। এখান থেকে যখন ভেরিয়াস তুলে দেবো তখন একটা ধ্রুবক দিতে হবে, আমরা ধ্রুবক দিলাম কে, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 4-এর 5 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে। বলছে দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। তাদের সাধারণ যে জ্যা আছে, মানে দুটো বৃত্তের মধ্যে আছে, তার দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। বলছে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, সেটা আমাকে বের করতে হবে। দুটো বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বের করতে হবে। প্রথমে আমরা ছবি এঁকে নিচ্ছি। মনে করি এই একটা বৃত্ত আর একটা বৃত্ত, এই একটা বৃত্ত। এই যে দুটো বৃত্ত, এই দুটো বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব আমাকে বের করতে হবে। এই দুটো বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বের করতে হবে, ঠিক আছে। এর ব্যাসার্ধ এখানে, এর ব্যাসার্ধ এখানে, এখানে একটা সাধারণ জ্যা আছে, সাধারণ জ্যা, আর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বের করতে হবে। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্ত, আর এটা ধরে নিচ্ছি আমরা বি কেন্দ্রীয় বৃত্ত, এবং তারা পরস্পর হচ্ছে সি বিন্দুতে ছেদ করেছে। এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ এখানে, এর দেখানো। তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেমি দৈর্ঘ্যে, এই ব্যাসার্ধ হচ্ছে 10 সেমি, এটা হচ্ছে 10 সেমি, এটা হচ্ছে 10 সেমি, এখানেও হচ্ছে 10 সেমি, ঠিক আছে। এবার তারা জ্যা, এই সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, এখানে দিচ্ছি ডি আর এখানে দিচ্ছি হচ্ছে ই, ডিই। এবার দেখো সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেমি, তাহলে এটা হবে 6 সেমি, এটা হবে 6 সেমি, ঠিক আছে। আমরা কিন্তু কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বের করব, মানে এখান থেকে এসি আর বিসি কিন্তু সমান হবে। তার মানে এখানে, এখানে কিন্তু এসি ইকুয়াল টু বিসি, এসি আর বিসি কিন্তু সমান হবে। আমরা যে কোনো একটা ত্রিভুজ নিয়ে করছি, যে কোনো একটা ত্রিভুজ, ত্রিভুজ এসিই লিখছি, ত্রিভুজ এসিই, ত্রিভুজ এসিই এর 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 হচ্ছে ভূমি, এর ভূমি
ব্র্যাকেটে হচ্ছে সিই ইকুয়াল টু 6 সেমি। এর ভূমি হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে ভূমি 6 সেমি, এদিকেও 6 সেমি, একই ব্যাপার, যে কোনো একটা ত্রিভুজ করলেই হয়ে যাবে। এটা হচ্ছে 6 সেমি। আর অতিভুজ এই, ত্রিভুজ এসিই এর অতিভুজ ব্র্যাকেটে হচ্ছে এই ইকুয়াল টু 10 সেমি, 10 সেমি। আমরা কিন্তু বের করব লম্ব ত্রিভুজ এসিই এর লম্ব, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এসি, লম্ব এসি ইকুয়াল টু প্রশ্নবোধক, মানে এসি কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি যে লম্ব এসি ইকুয়াল টু রুটের মধ্যে অতিভুজকার মাইনাস ভূমি স্কোয়ার। লম্ব সমান রুটের মধ্যে অতিভুজকার মাইনাস ভূমি স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, পাশে হচ্ছে একক, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার রুটের মধ্যে এর মান হচ্ছে 10 তার হোল স্কোয়ার, আর সি হচ্ছে 6 তার হোল স্কোয়ার, পাশে হচ্ছে সেমি। এবার 10 স্কোয়ার হচ্ছে 100 মাইনাস 36, এবার রুটের মধ্যে 64 সেমি সমান 8 সেমি। তাহলে এখানে কিন্তু এসি হচ্ছে 8 সেমি, তার মানে অতএব বিসি ইকুয়াল টু হবে 8 সেমি, কারণ এসি আর বিসি কিন্তু সমান হবে, এদের বৃত্ত দুটো একই এবং তাদের ব্যাসার্ধ সমান আর কেন্দ্র থেকে দূরত্ব সমান। তাহলে অতএব বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব মানে আমরা 8কে 2 দ্বারা গুণ করব, লিখব কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ইকুয়াল টু এসি প্লাস বিসি এত একক, এসি প্লাস বিসি একক, মানে 8 প্লাস 8 এত সেমি সমান 16 সেমি। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 16 সেমি, এটি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু যে কোনো একটা ত্রিভুজ করব, সবগুলো ত্রিভুজই সমান, কিন্তু এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, ঠিক আছে। এর মধ্যে যে কোনো একটা ত্রিভুজ করলেই অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি। নেক্সট নম্বর চলে আসছে 4-এর 6 নম্বর। দেখো প্রশ্ন আছে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র ও, ত্রিভুজ এবিসি এর একটা পরিবৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে ও, এডি লম্ব বিসি, এডি বিসি এর ওপর লম্ব, কমা কোণ বিএডি, কোণ বিএডি 40 ডিগ্রি হলে কোণ ওএসি, কোণ ওএসি এর পরিমাপ কত, কোণ ওএসি এর পরিমাপ কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিচ্ছি, ঠিক আছে। বৃত্ত ত্রিভুজ ত্রিভুজটার নাম দিচ্ছি এ বি সি, কমপ্লিট। ত্রিভুজ এডি লম্ব বিসি, এডি হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এডি লম্ব বিসি, এডি ত্রিভুজ এবিসি এডি লম্ব বিসি। এবার দেখো কোণ বিএডি আর ইকুয়াল টু কোণ 40 ডিগ্রি, বিএডি এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি, ঠিক আছে। হলে কোণ ওএসি
এ সি, তাহলে তোমার এই কোণটা কত, এই কোণটা কত সেটা আমাকে বের করতে হবে। ও এ সি মানে এই কোণটা কত সেটা বের করতে হবে। ঠিক আছে। আচ্ছা এবার দেখো এটা যদি 40 ডিগ্রি হয়, বলছে কোণ বিএডি হচ্ছে 40 ডিগ্রি, এই কোণ 40 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তোমার এই কোণটা কত হবে, এই কোণটা কত বের করতে হবে, এই কোণটা কত হবে। তাহলে আমরা কিন্তু আগে প্রথমে লিখে নিচ্ছি কোণ বিএডি, কোণ বিএডি ইকুয়াল টু কোণ বিএডি ইকুয়াল টু 40 ডিগ্রি। আবার কোণ এডিবি একটু লিখে নিচ্ছি কোণ এ ডি বি ইকুয়াল টু 90 ডিগ্রি। যেহেতু যেহেতু এডি আর লম্ব বিসি, যেহেতু এডি লম্ব বিসি, এডি হচ্ছে বিসির উপর লম্ব, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এডি 40 ডিগ্রি। তাহলে এই কোণটা কত, কোণ এবিডি, অতএব কোণ এবিডি ইকুয়াল টু কোণ এবিডি ইকুয়াল টু কত, এবিডি হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি ইকুয়াল টু 50 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু এই কোণটা পেয়ে গেলাম, এটা হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা 40 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তার মানে 130 ডিগ্রি। এবার আমরা 180 ডিগ্রি থেকে যদি 130 ডিগ্রি বাদ দিই তাহলে আমরা এই কোণ মানে কোণ এবিডি পেয়ে যাব, সেটা হচ্ছে 50 ডিগ্রি। এবার দেখো যদি আমরা এই চাপ ধরি, এই চাপের উপর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা 50 ডিগ্রি হলে এটা হবে 100 ডিগ্রি। এই চাপের উপর এটা হচ্ছে কেন্দ্রস্থ, এটা বৃত্তস্থ, লিখব এসি চাপের উপর, এসি চাপের উপর, চাপের উপর অবস্থিত 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 কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ এওসি, এওসি এবং এবং বৃত্তস্থ, বৃত্তস্থ কোণ এ বি সি, এ বি সি, অতএব কোণ এ ও সি ইকুয়াল টু 2 কোণ এ বি সি। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এই কোণটা কিন্তু এর দ্বিগুণ, এর দ্বিগুণ, এটা 50 ডিগ্রি হলে এটা হবে 2 ইন্টু 50 ডিগ্রি সমান সমান 2 ইন্টু 50 ডিগ্রি সমান সমান 100 ডিগ্রি। তার মানে আমরা কিন্তু পেয়ে গেলাম এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে কোণ এ, কোণ ও সি এ আর ও এ সি, এই দুটার যোগফল হবে 180। 180 থেকে 100 ডিগ্রি বাদ দিলে এই দুটো কোণের যোগফল, মানে এই দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, তার মানে 80 ডিগ্রি। এই দুটো কোণের যোগফল হচ্ছে 80 ডিগ্রি। লিখব কোণ ও এ সি, কোণ ও এ সি প্লাস কোণ ও সি এ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি ইকুয়াল টু 80 ডিগ্রি। কিন্তু এই দুটো কোণ তো সমান, কিন্তু এখানে করছে কিন্তু কিন্তু কোণ ও এ সি ইকুয়াল টু কোণ ও সি এ, ও এ সি ইকুয়াল টু কোণ ও সি এ, এই দুটো কোণ কিন্তু সমান, যেহেতু ও এ আর ও সি সমান, যেহেতু ও এ ইকুয়াল টু ও সি, একই ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এই দুটো বাহু যেহেতু সমান, মানে ও এ আর ও সি সমান, অতএব এই দুটো কোণ সমান, অতএব কোণ ও এ সি ইকুয়াল টু কোণ ও সি এ ইকুয়াল টু 80 ডিগ্রি বাই 2,
কাটলে হচ্ছে 40 ডিগ্রি সমান 40 ডিগ্রি। অতএব কোণ ও এ সি ইকুয়াল টু 40 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। কমপ্লিট। তাহলে খুব ভালো করে মনে রাখা দিবে, এটা যদি 50 ডিগ্রি হয় এটা হবে 100 ডিগ্রি। এটা 100 ডিগ্রি হলে এই যে ত্রিভুজ এ ও সি এর কোণ ও এ সি প্লাস কোণ ও সি এ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি মানে 80 ডিগ্রি। এই দুটো কোণে যোগফল হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এক একটা কত করে হবে 40 ডিগ্রি। তাহলে কোণ ও এ সি হচ্ছে 40 ডিগ্রি, আবার কোণ ও সি এ এটাও হচ্ছে 40 ডিগ্রি। এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্ক। 4-এর 7 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, বলছে 10 সেমি বাহু বিশিষ্ট একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 16 সেমি হলে বলছে অপর কর্ণের দৈর্ঘ্য কত? একটি কর্ণের দৈর্ঘ্য 16 সেমি, বলছে অপর কর্ণের দৈর্ঘ্য কত? এবার প্রশ্ন হচ্ছে রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের 4টি বাহুর সমান কিন্তু কোণগুলি সমকোণ নহে এবং কর্ণ দুটি অসমান, তাকে হচ্ছে রম্বস বলে। ঠিক আছে, তাহলে এখানে একটা রম্বস আঁকায় নিচ্ছি। একটা রম্বস ঠিক আছে, এর বাহু দেওয়া আছে হচ্ছে, নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। বাহু দেওয়া আছে 10 সেমি, এটা হচ্ছে 10 সেমি, এই দৈর্ঘ্য হচ্ছে 10 সিএম। রম্বসের কিন্তু 4টি বাহু সমান, একটা কর্ণ হচ্ছে 16 সেমি। এই কর্ণটা দিচ্ছি, কর্ণ হচ্ছে 16 সেমি। বলছে অপর কর্ণ কত? অপর কর্ণ কত? এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি ও। তাহলে এটা হচ্ছে 8 সিএম, এটা হচ্ছে 8 সিএম। আমরা জানি রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে সমদ্বি, এখানে 90 ডিগ্রি, এই কোণ হচ্ছে 90 ডিগ্রি, এই কোণ হচ্ছে কত? 90 ডিগ্রি। সমকোণে আবার এই কোণটাও হচ্ছে 90 ডিগ্রি, মানে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা যদি যা হবে এটাও তাই হবে, এটা 8 হলে এটাও 8 হবে। তাহলে আমরা লিখছি, প্রথমে লিখছি রম্বসের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 10 সেমি। ঠিক আছে, তারপরে হচ্ছে রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু 16 সেমি। অতএব অপর কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু 2 রুটের মধ্যে 2 লেখা, রুটের মধ্যে রম্বসের বাহু তার হোল স্কয়ার, রম্বসের বাহু তার হচ্ছে হোল স্কয়ার মাইনাস প্রথম কর্ণ বাই 2, মাইনাস প্রথম কর্ণ বাই 2 তার হচ্ছে হোল স্কয়ার। পাশে হচ্ছে একক, তাহলে রম্বসের বাহু তার হোল স্কয়ার মাইনাস প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কয়ার। সামনে একটা 2 আছে, আমরা যখন বাহু আর একটা কর্ণ দেওয়া থাকবে তখন অপর কর্ণ বের করতে গেলে সরাসরি তুমি এই ফর্মুলায় করতে পারো। 2 লেখা, রুটের মধ্যে রম্বসের বাহু তার হোল স্কয়ার মাইনাস প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কয়ার সমান 2। এইবার রুটের মধ্যে রম্বসের বাহু হচ্ছে 10 তার হোল স্কয়ার মাইনাস 16 বাই 2 তার হোল স্কয়ার। পাশে হচ্ছে সেমি, এখানে একক হচ্ছে সেমি। এবার আমরা 8, তাহলে সমান 2। এবার রুটের মধ্যে 10 স্কয়ার মাইনাস 8 স্কয়ার, পাশে হচ্ছে সেমি 2। এবার রুটের মধ্যে 100 মাইনাস 64 সেমি 2, রুটের মধ্যে 36 সেমি 2 ইন্টু 6
সমান সমান হচ্ছে 12 সেমি। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। আমরা অ্যান্সার লিখব যে অপর কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু 12 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু একটা ফর্মুলা মনে রেখে দিও, যখন রম্বসে যখন বাহু আর একটা কর্ণ দেওয়া থাকবে তখন অপর কর্ণ বের করতে গেলে 2 রুটের মধ্যে রম্বসে বাহু তার হোল স্কয়ার মাইনাস প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কয়ার, পাশে হচ্ছে একক, তাহলে তোমার অপর কর্ণ পেয়ে যাবে। চলে আসতেছি নেক্সট 4-এর 8 নম্বর। দেখো প্রশ্ন কি দেওয়া আছে, বলছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান। মানে একটি ঘনকের সমগ্রতল আর আয়তনের সাংখ্যমান সমান, মানে দুটো হচ্ছে শর্তানুসারে সমান হলে বলছে কর্ণের দৈর্ঘ্য কত, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত। আমরা কিন্তু জানি ঘনক হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। একটা ঘনকের কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে, তাকেই বলা হচ্ছে ঘনক। এবার ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 6 ইন্টু বাহু স্কয়ার, আর আয়তনের ফর্মুলা বাহু তার হোল কিউব। এবার কর্ণের ফর্মুলা √3 ইন্টু বাহু, মানে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। আমরা লিখে নিচ্ছি, ধরি প্রথমে আমরা ধরে নিচ্ছি বাহু, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু ছোট হাতের এ একক। তাহলে আমরা কিন্তু ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম ছোট হাতের এ একক। এবার আমরা সমগ্রতলের, অতএব ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু, আমি একটু বলে নিচ্ছি যে ঘনকের কিন্তু 6টা তল থাকে এবং প্রতিটা তলের ক্ষেত্রফল এ স্কয়ার, মানে বাহু স্কয়ার। প্রতিটা তল কিন্তু বর্গাকার, ঠিক আছে। তাহলে একটা তলের ক্ষেত্রফল মানে হচ্ছে এ স্কয়ার বর্গ একক। এবার 6টা তলের ক্ষেত্রফল কী হবে, 6 ইন্টু এ স্কয়ার বর্গ একক, তার মানে 6 এ স্কয়ার বর্গ একক। আমি আবার বলছি, ঘনকের প্রতিটা তলের দৈর্ঘ্য প্রস্থ সমান। আমরা যদি বাহুটাকে এ ধরি তাহলে প্রতিটা তলের ক্ষেত্রফল এ স্কয়ার বর্গ একক। এবার ঘনকের তল আছে 6টা তলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু এ স্কয়ার বর্গ একক সমান সমান 6 এ স্কয়ার বর্গ একক। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6 এ স্কয়ার বর্গ একক। এবার ঘনকের আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, ঘন একক। এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, আমি ধরে নিচ্ছি এ, তাহলে আয়তন হবে এ কিউ ঘন একক। দেখব ঘনকের আয়তন ইকুয়াল টু এ কিউ, মানে বাহু তার হোল কিউ, এ কিউ ঘন একক। এবার শর্তানুসারে দুটো সমান, লিখব শর্তানুসারে এ কিউ ইকুয়াল টু 6 এ স্কয়ার, এ কিউ ইকুয়াল টু 6 এ স্কয়ার। এবার দুই দিক থেকে এ স্কয়ার তুলে দিচ্ছি, অতএব এ ইকুয়াল টু 6, মানে বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 6 একক। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 একক। এবার আমাকে কর্ণের দৈর্ঘ্য বার করতে হবে, অতএব কর্ণের দৈর্ঘ্য দেখো, কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু √3 ইন্টু বাহু, পাশে হচ্ছে একক, √3 ইন্টু বাহু একক। এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা, সমান সমান হচ্ছে √3 ইন্টু 6, পাশে হচ্ছে একক। এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6, সমান সমান হচ্ছে 6 √3 একক। এটাই হচ্ছে অ্যান্সার। ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3 ইন্টু বাহু, তার মানে √3 ইন্টু 6 √3 একক।
কমপ্লিট। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে, হচ্ছে 9 নম্বর। দেখো এটা একটা শঙ্কুর অঙ্ক, পরিমিতির প্রশ্ন হচ্ছে যদি একটি শঙ্কুর ব্যাসার্ধ r একক এবং উচ্চতা হচ্ছে h একক এবং বক্রতলের ক্ষেত্রফল s বর্গ একক, বক্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, এল হচ্ছে তির্যক উচ্চতা, আর হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, বলছে তাহলে প্রমাণ করো যে এইচ ইকুয়াল টু রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার r4 আর নিচে হচ্ছে পাই আর। এটা আমাকে প্রমাণ করতে হবে। আমি একটু দেখা দিচ্ছি শঙ্কু, শঙ্কু দেখা দিচ্ছি। এটা হচ্ছে শঙ্কু, এটা হচ্ছে এইচ একক, এটা হচ্ছে আর একক, আর এটা হচ্ছে এল, এল একক, এটাও আর একক, আর এটা হচ্ছে এল একক। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে তির্যক উচ্চতা এল, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে উচ্চতা, এটা উচ্চতা, আর ব্যাসার্ধ আর, এটা হচ্ছে ব্যাসার্ধ আর। তার মানে লিখে নিচ্ছি যে ব্যাসার্ধ ইকুয়াল টু, ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, উচ্চতা, উচ্চতা ইকুয়াল টু এইচ একক। তাহলে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা ব্র্যাকেট হচ্ছে এল, তির্যক উচ্চতায় আমরা ধরে নিচ্ছি এল, এল ইকুয়াল টু, এটা অতিভুজ, এটা অতিভুজ, অতিভুজ সময় রুটের মধ্যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, পাশে হচ্ছে একক। তাহলে তির্যক উচ্চতা সমান রুটের মধ্যে ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, মানে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এল ইকুয়াল টু, এল হচ্ছে এটা, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় যার অতিভুজ হচ্ছে তির্যক উচ্চতা, আর লম্ব হচ্ছে উচ্চতা, আর ভূমি হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, এবার আমরা বের করব পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে বক্রতলের ক্ষেত্রফল। অতএব বক্রতলের, বক্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সেটা হচ্ছে এস, এস ইকুয়াল টু, বক্র এস ইকুয়াল টু পাই আর এল, পাই আর এল, বা এস ইকুয়াল টু পাই ইন্টু আর, আর এল হচ্ছে রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। কমপ্লিট। এবার আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করব, এই রুটটাকে আমরা তুলে দেব, এই রুটকে তুলতে গেলে আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করব। তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার, এটা হবে পাই স্কোয়ার ইন্টু, আচ্ছা আমি উভয় পক্ষে বর্গ করি, উভয় পক্ষে বর্গ করছি, এইদিকে হোল স্কয়ার, এখানে পাই ইন্টু আর, রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তার হচ্ছে হোল স্কয়ার, মানে উভয় পক্ষে বর্গ, উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে, তাহলে এখানে হবে এ স্কোয়ার, আর এটা হবে পাই স্কোয়ার ইন্টু আর স্কোয়ার ইন্টু রুটের মধ্যে রুট থাকবে না, রুট উঠে যাবে, তাহলে এখানে হবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ঠিক আছে, এবার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান কি, এই দুটো নিচে যাবে, লিখব আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু, ইকুয়াল টু, ইকুয়াল টু, এখানে থাকবে এ স্কোয়ার আর তার নিচে হচ্ছে পাই স্কোয়ার ইন্টু আর স্কোয়ার, পাই স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা উপরে চলে যাচ্ছি, বা এখানে করছি, তাহলে আর এবার এইচ স্কোয়ার ইকুয়াল টু,
এইচ এ স্কোয়ার ইকুয়াল টু উপরে হচ্ছে এই ছবিটা মিশিয়ে দিচ্ছি, উপরে হচ্ছে এ স্কোয়ার আর নিচে হচ্ছে পাই স্কোয়ার আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এই আর স্কোয়ার টপে গেলে কিন্তু মাইনাস হবে, বা এই স্কোয়ার ইকুয়াল টু লসাগু পাই স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস এখানে হবে পাই স্কোয়ার আর 4, ঠিক আছে, এটা আর 4। এবার আমরা এইচ ইকুয়াল টু এইচ করতে গেলে রুট পড়ে দেবে, লিখব বা এইচ ইকুয়াল টু রুটের মধ্যে উপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার আর 4 আর নিচে হচ্ছে পাই স্কোয়ার আর স্কোয়ার। এবার দেখো এটা কিন্তু রুটের বাইরে আসবে, পাই স্কোয়ার আর স্কোয়ার রুটের বাইরে আসলে পাই আর হবে, অতএব এইচ ইকুয়াল টু উপরে হচ্ছে রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস পাই স্কোয়ার আর 4 আর নিচে হচ্ছে পাই আর, এটাই হচ্ছে প্রুফড। ঠিক আছে, দেখে নাও ভালো করে। তাহলে এখানে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে পাই আর এল, এল হচ্ছে রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এল সমান হচ্ছে রুটের মধ্যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ঠিক আছে, এবার চলে আসছি নেক্সটে 4-10 নম্বর। দেখো প্রশ্ন আছে এক্স ইকুয়াল টু এ আর ইন্টু কস থিটা ইন্টু কস আলফা, ওয়াই ইকুয়াল টু বি আর ইন্টু কস থিটা ইন্টু সাইন আলফা, জেড ইকুয়াল টু সি আর সাইন থিটা হলে বলছে থিটা ও আলফা বর্জিত সম্পর্কটি লিখো। মানে এমন একটা সম্পর্ক তৈরি করতে হবে যেখানে থিটা আর আলফা বর্জিত থাকবে না। ঠিক আছে, তা আমরা প্রথমে লিখছি এক্স ইকুয়াল টু এ আর, ব্র্যাকেটে হচ্ছে কস থিটা ইন্টু কস আলফা। ঠিক আছে, এবার আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করছি, এখানেও বর্গ করছি, আর এটা হচ্ছে কস থিটা ইন্টু কস আলফা, উভয় পক্ষে বর্গ। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার, এটা হবে এ স্কোয়ার আর স্কোয়ার, আর এখানে হবে কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার আলফা। কমপ্লিট। এবার আমরা কিন্তু এসকে টেপার নিয়ে আসতেছি যে অতএব এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল এখানে থাকলো আর স্কোয়ার, আর এখানে থাকছে হচ্ছে কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার আলফা। কমপ্লিট। তাহলে আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করলাম। তাহলে এখানে এক্স স্কোয়ার হয়ে গেল, এটা এ স্কোয়ার আর স্কোয়ার, আর এটা কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার আলফা। এবার এ স্কোয়ার থেকে বাম দিকে নিয়ে আসলাম, এটা ইন্টু আসে এবার আসলে ডিভাইডেড হবে। কমপ্লিট। এবার পরেরটা লিখছি, এটা আছে ওয়াই ইকুয়াল টু বি আর, ব্র্যাকেটে হচ্ছে কস থিটা ইন্টু সাইন আলফা। এবার আমরা উভয় পক্ষে বর্গ করব, তাহলে ওয়াই তার হোল স্কয়ার, এখানে বি আর তার হোল স্কয়ার, আর কস থিটা ইন্টু সাইন আলফা তার হোল স্কয়ার, উভয় পক্ষে বর্গ করছি। তাহলে এখানে হবে ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে বি স্কোয়ার আর স্কোয়ার, আর এখানে হচ্ছে কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার আলফা, কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার আলফা। এবার বি স্কোয়ার কেপে নিয়ে আসতেছি, অতএব ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, ব্র্যাকেটে হচ্ছে কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার আলফা, কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে, এবার আরও একটা আছে, সেটা হচ্ছে জেড ইকুয়াল টু সিআর সাইন থিটা। এবার উভয় পক্ষে বর্গ করছি,
তাহলে এখানে জেড স্কোয়ার, এখানে হচ্ছে সিআর তার হোল স্কোয়ার ইন্টু সাইন থিটা তার হোল স্কোয়ার, উভয় পক্ষে বর্গ। অতএব এখানে আচ্ছা, বা এখানে হচ্ছে জেড স্কোয়ার, এটা হচ্ছে সি স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার আমরা সি স্কোয়ার এবার নিয়ে আসতেছি, তাহলে জেড স্কোয়ারের নিচে সি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার আর সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, কমপ্লিট। এবার আমরা কিন্তু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার করবো। তাহলে আমরা করছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু প্রথমে হচ্ছে আর স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে হচ্ছে কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার আলফা প্লাস তারপরে হচ্ছে আর স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার আলফা প্লাস আরেকটা হচ্ছে আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সব যোগ করলাম। প্রথমে আমরা এটা যোগ করলাম, তারপর আমরা এটা যোগ করলাম, আর নেক্সট আমরা এটা যোগ করলাম। এই তিনটা আমরা কিন্তু যোগ করলাম, এটা প্লাস এটা প্লাস এটা। পরের স্টেপ দেখো, এখানে আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু, এখানে দেখো যদি আমরা আর স্কোয়ার আর কসকা থিটা কমন নিচ্ছি, আর স্কোয়ার আর কসকা থিটা মানে আর স্কোয়ার আর কসকা থিটা কমন নিচ্ছি, তাহলে ব্র্যাকেটে হবে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা আর প্লাস এখানে আছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, আমরা কিন্তু এই দুটার মধ্যে কিন্তু আমরা আর স্কোয়ার আর কসকা থিটা কমন নিলাম, আর স্কোয়ার কসকা, তাহলে কসকার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা আর নিচে আর স্কোয়ার সাইন আছে সমান সমান, এখানে আবার করছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু, দেখো কসকার প্লাস সাইন স্কোয়ার মানে হচ্ছে 1, এটা সমান 1 হয়, তাহলে তার সঙ্গে গুণ করলে এখানে হচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা সমান 1। এই কসকার আলফা, এই তোমার কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু কিন্তু 1, কসকার প্লাস সাইন স্কোয়ার বা সাইন স্কোয়ার প্লাস কসকার ইকুয়াল টু 1, তাহলে এটা সমান 1 হবে, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে এটা। এবার এর মধ্যে আমরা আর স্কোয়ার এবার এখানে করছি এটা হচ্ছে এখানে হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এই দুটোর মধ্যে আমরা আর স্কোয়ার কমন নিচ্ছি, আর স্কোয়ার কমন, তাহলে এখানে থাকবে কসকা থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, কসকা থিটা প্লাস সাইন স্কোয়ার মানে কসকা প্লাস সাইন স্কোয়ার সমান 1, অতএব এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এই ধরে গুণ আর স্কোয়ার গুণন 1 সমান সমান হচ্ছে আর স্কোয়ার, তাহলে অতএব এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। এটি হচ্ছে সম্পর্ক, খুব ভালো করে দেখবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে 4-এর 11 নম্বর। দেখো এটাও একটা ত্রিকোণমিতি অঙ্ক। প্রশ্ন আছে যদি থিটা প্লাস আলফা
থিটা প্লাস আলফা ইকুয়াল টু 7π/12, 7π/12 এবং ট্যান থিটা ইকুয়াল টু √3 হলে ট্যান আলফা এর মান কত? আমাকে কিন্তু ট্যান আলফার মান বের করতে হবে। তাহলে আমরা দেখো এখানে লেখা আছে যে ট্যান থিটা ইকুয়াল টু √3। দেখো √3 মানে হচ্ছে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে আমরা যেখানে √3 আছে সেখানে লিখতে পারি আমরা ট্যান 60 ডিগ্রি। আবার যদি ট্যান 60 ডিগ্রি থাকে সেখানে আমরা মান বসাবো √3। ঠিক আছে, তাহলে এখানে আছে ট্যান থিটা, এই √3 মানে হচ্ছে ট্যান 60 ডিগ্রি। এই √3 মান হচ্ছে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান √3। দুই দিক থেকে ট্যানকে আমরা তুলে দেবো, অতএব থিটা ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। এইবার দেওয়া আছে থিটা প্লাস আলফা ইকুয়াল টু 7π/12। দেখো এবার থিটার মান হচ্ছে 60 ডিগ্রি প্লাস আলফা 7 ইন্টু পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি। এখানে ডিগ্রিতে পায়ের মান 180 ডিগ্রি, আর এমনি মান হচ্ছে 22/7। আবার 3.14 দশমিক হচ্ছে 3.14 চলতেই থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি আর নিচে হচ্ছে 12, কাটলে হচ্ছে 15 ডিগ্রি। তাহলে এখানে বা 60 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু 105 ডিগ্রি। অতএব আলফা ইকুয়াল টু 105 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তার মানে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে বাদ দিলে হচ্ছে 45 ডিগ্রি। এবার হচ্ছে ট্যান আলফা আমরা কিন্তু আলফার মান পেয়ে গেছি 45 ডিগ্রি, সমান ট্যান 45 ডিগ্রি। এবার ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1, ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে 1, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই ট্যান 45 ডিগ্রি মান 1 মনে রেখে দেবে। আর √3 মানে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3, খুব ভালো করে মনে রেখে দিবে। এবার নেক্সট হচ্ছে 4-এর 12 নম্বর। দেখো খুব ভালো করে দেখবে, এটা একটা রাশি বিজ্ঞানের শর্ট অঙ্ক। দেখো প্রশ্ন আছে একটি পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় ও মধ্যমা যথাক্রমে যৌগিক গড় হচ্ছে 35 আর মধ্যমা হচ্ছে 33 হলে বলছে ওই বিভাজনে সংখ্যাগুরু মান কত? আমরা জানি সংখ্যাগুরু মান ইকুয়াল টু 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। আমরা জানি সংখ্যাগুরু মান ফর্মুলা এটা, সংখ্যাগুরু মান ইকুয়াল টু 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। এটা হচ্ছে ফর্মুলা যৌগিক গড়। তাহলে 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়, এটাকে আমরা শর্টকাটে আমি ফর্মুলা দিয়েছি এস ইকুয়াল টু 3m মাইনাস 2g। এস ইকুয়াল টু 3m মাইনাস 2g, এমতে মধ্যমা, জিতে যৌগিক গড়, আর এসতে হচ্ছে সংখ্যাগুরু মান। এস হচ্ছে সংখ্যাগুরু মান, এম হচ্ছে মধ্যমা, আর জি হচ্ছে যৌগিক গড়। ঠিক আছে, তাহলে সমান হচ্ছে 3 ইন্টু মধ্যমা, এখানে মধ্যমা হচ্ছে 33 মাইনাস 2 ইন্টু যৌগিক গড় হচ্ছে 35, যৌগিক গড় হচ্ছে 35 আর মধ্যমা হচ্ছে 33, সমান 99 মাইনাস 70 বিয়োগ করলে 29, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে সংখ্যাগুরু মান ইকুয়াল টু 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়, তার মানে এস ইকুয়াল টু 3m মাইনাস 2g, এস ইকুয়াল টু, এটা মনে রাখলেই তোমার এটা মনে থাকবে। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে। আর তোমাদেরকে একটা কথা বলছি, যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।
আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। ঠিক আছে, আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের পরের ভিডিও পেতে সুবিধা হবে। তোমরা ভালো থাকো। থ্যাংক ইউ, গুড নাইট।